আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শ্রীমঙ্গলবাসী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:45 জেলার দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় যোগ দেবেন তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সড়কপথে দুপুর 1টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছান তিনি। তাদের জন্য ডান দিকে প্যান্ডেল আছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাব তার কাছে। শামীম, প্রধানমন্ত্রী কখন বক্তব্য দিবেন এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারা কি বলছেন? সুজানা, আপনি জানেন যে আজকে আষাঢ়ের দ্বিতীয় দিন, আর এই আষাঢ়ে মেঘ ভেদ করে বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছেছেন ঠিক তখন মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু এই বৃষ্টির মাঝেও নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলেন, মঞ্চে উঠলেন এবং মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই এখানে যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিলেন উচ্ছ্বাস এবং স্লোগানে তারা মুখর করে রেখেছিলেন এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কিছু আগে ল্যাপটপে বাটন প্রেসের মাধ্যমে। এর পরপরই কিন্তু তিনি এখানে যারা উপকারভোগী রয়েছেন মির্জাপুর, এই শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বেশ কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দিয়েছেন। পাশাপাশি এই শ্রীমঙ্গল আপনারা জানেন যে নিম্ন আয়ের চা শ্রমিক থেকে শুরু করে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যার আধিক্য রয়েছে, সেই সব নারীদের হাতে তিনি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন, এককালীন আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। পাশাপাশি তাদের হাতে শিক্ষা সহায়তাও তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে এই যে 2026-27 অর্থ বছরের যে বাজেটে 41 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, সেটা শুরু হয়েছিল কিন্তু উনি নির্বাচনে জয়লাভ করার কিছুদিন পরই উনি এটা শুরু করেছিলেন ওনার নির্বাচনী আসন ঢাকা 17 থেকে। এরপর ওনার পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তিনি উদ্বোধন করেছিলেন। এরপরই কিন্তু তৃতীয় পর্যায়ে উনি ওনার নির্বাচনী প্রতিশ্রুতি এবং ইশতেহারে ছিল সর্বসাধারণের জন্য উপকারের জন্য যে প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন সেটি একে একে বাস্তবায়ন করে চলছেন। তো এখানে যে মানুষজন আছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকেই সরাসরি চলে যাবেন মৌলভীবাজার সদরে এবং সেখানে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আজকের দ্বিতীয় অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখানে তিনি মৌলভীবাজার রায়নগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের প্রায় 152 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তিনি তুলে দেবেন। তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের যারা জনগণ রয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ রাখবে। তো সুজানা, এই ছিল এখান থেকে সর্বশেষ। পরবর্তীতে আপডেট তথ্য আপনাকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই প্রকল্পের জন্য মাতারবাড়ি বন্দরের কাছে এবং চিটাগং পোর্টের কাছে 600 একর জমি ক্রয় করা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে শেষে এ তথ্য জানান। এছাড়া বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে দেশের জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে 2 কার্গো LNG কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে একটু দূরে। চট্টগ্রামের ইপিজেডে 6 টুকরো করে শিশু আয়াতকে হত্যার আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আকাশের আদালতে এই রায় ঘোষণা হয়। আলোচিত এই মামলায় এই রায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন শিশু আয়াতের পরিবার। অন্যদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় আলোচিত 3.5 বছরের শিশু ধর্ষণ মামলার রায় দুপুরে 2টার পর ঘোষণা হবে। চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই রায় ঘোষণা হবে। এরই মধ্যে আসামি মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের আদালত থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুটি মামলার রায়ের বিষয়ে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, ইতিমধ্যে একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। 2022 সালে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে শিশু আয়াতকে অপহরণ করা হয়েছিল তাদের ভাড়াটিয়া আবির, এবং তিনি স্বীকার করেছেন তিনি 20 লাখ টাকা মুক্তিপণের উদ্দেশ্যে কিন্তু আসলে অপহরণ করেছিলেন। তিনি যখন আসলে মুক্তিপণ পাননি, তখন যেহেতু তাকে চিনে ফেলেছে, সেই জন্য শিশুকে 6 টুকরা করে কিন্তু আসলে একটি নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এরপরেই সেখান থেকে পুলিশ ব্যুরো পিবিআই ইনভেস্টিগেশন করার পরে তারা কিন্তু ঘটনাটা তুলে আনার পরে তারা চার্জশিট দেয়, এবং এই পুরো সময়টা লাগতে 3 বছর 7 মাস সময় লেগেছিল। এবং পিবিআই বলেছিল আসলে তারা সঠিক তদন্ত করার জন্য দীর্ঘ সময় লেগেছে। সেখানে কিন্তু আসামি 2 জন ছিল, তাদের মধ্যে একজনকে বাদ দেওয়া হয়েছে। যিনি মূল আসামি তাকে কিন্তু মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশু আয়াতের পিতা এবং মাতা। তারা বলেছেন আসলে এই রায় যত দ্রুত কার্যকর হবে তাতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করবেন। রায় কার্যকর না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করেছেন, যেহেতু উচ্চ আদালত রয়েছে, উচ্চ আদালত থেকে যদি কোনো কারণে আসলে আসামি জামিন পেয়ে থাকে তাহলে কিন্তু এটা আসলে ততটুকু ভালো হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বাকুলিয়ার যে ঘটনা, সেইটা কিন্তু দুপুর 2টার সময় রায় ঘোষণা করা হবে, এবং ইতিমধ্যে কিন্তু বিচারক তার এজলাসে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এবং এই 5 বছর শিশুকে কিন্তু আসলে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এরপর কিন্তু পুলিশ আসলে সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে, এবং আসামিকে গ্রেপ্তার করার সময় কিন্তু সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু আহত হয়েছিলেন। আর এই অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন প্রত্যক্ষদর্শী পুলিশ পরিদর্শক অসীম কুমার। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে সহ 12 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এর আগে জবানবন্দি দেয়া সাক্ষী অনিককে জেরা করছে আসামিপক্ষ। এছাড়াও এই ট্রাইব্যুনালে বাড্ডা এলাকায় 23 জনকে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ পিছিয়ে 23 জুন নির্ধারণ করা হয়। এদিকে ফিফা বিশ্বকাপের কে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। টেক্সাসের হিউস্টনে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের প্রতিপক্ষ কঙ্গো। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে গ্রুপ পর্বে ভালো অবস্থানে থাকতে চাইবে পর্তুগিজরা। অন্যদিকে 41 ধাপ এগিয়ে থাকা পর্তুগিজদের বিপক্ষে অঘটন ঘটানোর লক্ষ্যে মাঠে নামবে কঙ্গো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ, সঙ্গে 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা দলটার নাম কঙ্গো। তবে সেসব পরিসংখ্যান আর র্যাঙ্কিংয়ের 41 ধাপ এগিয়ে থাকার গল্পটা একপাশে রেখেই এই ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।
তারকায় ঠাসা দলটা চাইবে রোনালদোর শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে। রবার্টো মার্টিনেজের দলের সব ফুটবলারের ফিট থাকার খবর প্রতিপক্ষের জন্য বড় দুঃসংবাদ। দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগালের শেষ 5 ম্যাচে নেই হারের দেখা, সঙ্গে কঙ্গোর বিপক্ষে এর আগে নেই মুখোমুখি দেখার রেকর্ড। মার্টিনেজ তার 4-3-3 ফরমেশনে শুরুর একাদশে মেন্ডিস, গনসালো, ইনাসিও, রোবেন দিয়াস ও জুয়াও কনসালোর উপর ভরসা রাখতে পারেন। মধ্যমাঠে ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ আর নাভাস অটো চয়েস। আর আক্রমণ ভাগের মূল দায়িত্ব থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে। দুই উইং দিয়ে পেদ্রো নেতো, বার্নান্দো সিলভা হবেন প্রতিপক্ষের রক্ষণের জন্য ত্রাস। পর্তুগালের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক ফরমেশনেই খেলবে কঙ্গো। এ ম্যাচে তাদের ফরমেশন হতে পারে 3-4-1-2। মাহফুজুল ইসলাম, RTV। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়, সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের বড় অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে, বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে, তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি, যাতে করে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এলএনজি, কয়লা, জীবাশ্ম জ্বালানিতে সুবিধা কমানো উচিত বলে মনে করছে সিপিডি। এ অর্থ বছরে নবায়নযোগ্য জ্বালানিতে 2% বরাদ্দ দিয়ে 30% লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মনে করছে সংস্থাটি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম মন্তব্য করেন, বিদ্যুৎ জ্বালানিতে কিছু কিছু জায়গায় ইতিবাচক পরিবর্তন হলেও রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি এই বাজেট। পরিবহন খাতের উদ্যোগগুলো ইতিবাচক হলেও কৃষি খাতে সেচ ব্যবস্থা নিয়ে নেওয়া উদ্যোগগুলো অপর্যাপ্ত বলেও মনে করছে। জীবাশ্ম জ্বালানিকে বাড়তি সুবিধা দেওয়া, এলএনজি কে সুবিধা দেওয়া, কয়লাকে সুবিধা দেওয়া, তেলকে সুবিধা দেওয়া, এই জায়গাগুলোকে কমানোর জন্য অনুরোধ করছি। যেহেতু এখনো বাজেট পাস হয়নি, সংসদে আলোচনা হবে, আমরা আশা করব মাননীয় সংসদ সদস্যবৃন্দ এই বিষয়গুলো তারা তাদের আলোচনায় তুলে ধরবেন, এবং বাজেট শেষে যখন পাস হবে সেখানে অনেক বেশি নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্রিক যে ধরনের উদ্যোগগুলো, সেগুলো আরো বেশি ইতিবাচকভাবে সেখানে প্রতিফলিত হবে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ।
7,003,36,00,000 টাকার 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর আওতায় সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলার মুহুরী কৌহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার তালবাড়িয়া এবং কুমারখালীর কোমরকান্দি এলাকার রক্ষা প্রকল্প। পাশাপাশি 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বাংলাদেশ নৌ বিমান বাহিনীর শিক্ষার মান উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।